গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ঘড়িতে টাইম হচ্ছে এখন 3:07। লাগেজ টাগেজ বেঁধে আমরা এলাম, রেডি হয়ে গেছি। 3:15 মধ্যে ম্যাক্স বেরিয়ে যাবো, 3:15-20। এখন আমাদের ঘুম পুষিয়ে গেছে, উই আর ফিলিং লট এনার্জাইজড অ্যান্ড আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে বাড়ি, দ্যাট ইজ কলকাতা। লেটস গো অ্যান্ড বিগিন আওয়ার রাইড, তাই তো? তো ফাঁকা কিছু নেই, সব নিয়ে যাওয়া হয়ে গেছে। ট্যাঙ্ক ব্যাগটাকে জাস্ট লাগাবো, এভরিথিং ইজ ক্লিন অ্যান্ড আমরা বেরিয়ে যাবো। ভিউটা লিটারালি কখনো পূর্ণ হবে না। আজকের জন্য এখনকার জন্য আমরা পুরীর এই সি বিচটাকে টাটা করে বেরিয়ে যাচ্ছি আনটিল নেক্সট টাইম। একদম। যাবো পুরী থেকে, তাহলে আমরা অফিসিয়ালি বেরোচ্ছি এখন। অ্যান্ড ঘড়িতে টাইম হচ্ছে 3:30। আজকে আমরা অক্সটা ভালো করে ইউজ করতে পারবো। বেসিক্যালি কি, আগের দিন যত পুরী ঢুকছিলাম তত এই বিচ ওয়েদার একটা আছে, সেই জিনিসটা অনেকটা বেশি আমাদেরকে দেখাচ্ছিল যে হ্যাঁ চলো বিচের কাছাকাছি আসছো বলে একটা ওই বিচি ওয়েদার। বাট আমার মনে হয় যতটা বেশি পুরী ছেড়ে বেরোবো একটু বেলার দিকেও অতটা গরম লাগবে না। টাইমিংটা যতটা ভেবেছিলাম অমনি রাখতে পেরেছি। অ্যান্ড ঠাকুরের আশীর্বাদ নিয়ে, জয় বাবা জগন্নাথ দেব, আশীর্বাদ করো যেন ভালোভাবে বাড়ি পৌঁছে যায়। জয় মা দুর্গা, জয় বজরংবলী। আমি জাস্ট একটা জিনিস দেখার জন্য বিভৎস এক্সাইটেড, আর সেটা হচ্ছে গিয়ে অন্ধকারের মধ্যে আমাদের যখন অক্সটা জ্বলবে রাইডে ফার্স্ট টাইম। ইয়েস, আজকেই সেই সময়টা। পুরী ছেড়ে বেরোতে না বেরোতে আগেরবার অন্ধকার পেয়েছিলাম, কারণ স্ট্রিট ল্যাম্পের একটু গন্ডগোল আছে। আজকে তো কোনো অসুবিধাই নাই, যাই হবে হোক আমাদের কাছে লাইট আছে। সাইনবোর্ড দেখিয়ে দিয়েছে, লেট দেয়ার বি লাইট। ও ইয়েস, নাইস নাইস নাইস। একদম অন্ধকারে আরো মজা লাগবে। এই লাইট একটা ঠিকঠাক থাকলে না, তুমি যত রাতেই বেরো কোনো প্রবলেম হবে না। দেখতে পাচ্ছ ডিফারেন্সটা, বুঝতে পারছো? দেখো এখন শুধু আমার লাইটটাই বোঝা যাচ্ছে, ভালো থ্রো আছে। ভাবা যায় এখন এই লাইট আগের বার অন্ধকারের মধ্যেই, তাও আবার ফগ, অন্ধকার প্লাস ফগ, তার মধ্যে বাইক নিয়ে বেরিয়েছিলাম রাত্রেবেলাতে। চলো তাহলে আমরা পুরীকে টাটা বলে অফিসিয়ালি বেরিয়ে যাচ্ছি এবার। অ্যান্ড ডাইরেক্ট ভুবনেশ্বর ঢুকে দেখা হচ্ছে। দেখতে দেখতে আমরা চলে এলাম কোথায়? ভুবনেশ্বর। এখান থেকে চলে যাচ্ছি আমরা ডান দিক। পাগলটা হয়ে গেছে নাকি রে ভাই? একটা জিনিস কিন্তু মাথায় রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে না রোড হিপনোসিস না হয় কোনোভাবে। কারণ অনেক সময় কী হয়, যখন খুবই ভালো রাস্তা হয় অ্যান্ড গাড়ির স্পিড বুঝতে পারা যায় না যে 10 চলছে না 100-তে চলছে, অ্যাট দ্যাট টাইম কী হয়, মানে মনে হয় যে আমরা থেমে আছি আর পাশ থেকে সবাই চলে যাচ্ছে। তো ওইটাতে খুব হাই চান্স থাকে ঘুম পাওয়ার অ্যান্ড রোড হিপনোসিস হওয়ার। তাই জন্যে নিজেকে একটু সজাগ রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। পুরী থেকে ভুবনেশ্বর ঢুকতে পুরো 1 ঘন্টা লাগলো। রাত থেকে ভোর হয়ে গেল অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখন ভোরের আলো চলে এসছে, এখনও সানরাইজ হয়নি। ভোরের আলো যখন চলে এসছে তখন আর আমাদের অক্স লাগবে না আপাতত। গাড়ি চললো 105 কিলোমিটার, পেট্রোল পাম্পে দাঁড়ালাম, টয়লেট ব্রেক চলছে এখন। এইটা খুব দরকার ছিল খোলা থাকার, এটা খোলা থাকলে একটু খেলা হয়ে যেত। কফি দরকার, কফি। যাই হোক, ভেরি নাইস। আমি দেখলাম যে পেট্রোল সেরকম শেষ হয়নি, বাট স্টিল যখন দাঁড়ালাম এখানটাতে তারা একটু রিফুয়েলিং করেনি। অ্যান্ড যে পেট্রোল দিচ্ছে ভাই, সে লিটারালি ঘুমের ঘোরে হ্যাঁ করে টলছে পুরো একবারে। আমি যা বলেছিলাম তার থেকে বেশি দিয়ে দিয়েছে। যাই হোক, ঠিক আছে, কিছু বলার নেই। তো একটু ফ্রেশন আপ হয়ে যায় অ্যান্ড দেন আমরা আবার কন্টিনিউ করবো। গাড়ি দেখো, গাড়ি পুরো লোড হয়ে আছে অ্যান্ড রাইড ইজ গোয়িং রিয়েলি স্মুথ। আজকের লিটারালি ডিল ব্রেকার হচ্ছে এই লাইটটা, খুব কাজের জিনিস, খুব ইউজফুল অ্যান্ড ভালো আজকে আসতে সুবিধা করছে। সামনে কত সুন্দর একটা সানরাইজ হচ্ছে দেখো, মানে দারুণ লাগছে, একদম পুরো কুসুমের মতো লাল হয়ে আছে। রাইড ছাড়া সত্যি সানরাইজ দেখা একদমই সম্ভব হয় না। এগুলো রাস্তায় রাস্তায় চললে এসব জিনিস দেখা যায়। সকালের পৃথিবী সব থেকে সুন্দর পৃথিবী। একটা জায়গাতে কফি দেখলাম খোলা ছিল পেট্রোল পাম্পে, কিন্তু আমরা তখন ট্রেনে বেরিয়ে চলে আসছিলাম বলে দাঁড়ানোর কোনো সিন হলো না। বাট কফি দেখি আগে কথাটা খেতে হবে। ভদ্রাক ঢুকছি এখন, আর 79-80 কিলোমিটার মতন আছে বালাসর। ভালোই আসছি, ঘড়িতে টাইম হচ্ছে এখন 6টা অ্যান্ড
গোয়িং গুড। পেটে একদমই খাবার কিছু নাই, আর তার জন্য হালকা হালকা একটু এবার ঘুম ঘুম পাচ্ছে, যেটা কারণ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কফি হবে না এখানে, চা হবে শুধু। চাই খাই, চা বিস্কুট কেক ওইসবই খাই। চা খেয়ে ব্যাপারটা হলো আমার ঘুম কাটে না বা কিছু হয় না, আমারও তো হয় না, কিছু হয় না, বাট খেয়ে দেখবো। করার তো নাই। স্ট্রং কফি জিওর যে ইয়েগুলো থাকে না, আমি একটাতে দেখলাম খোলা ছিল, আর তখন জাস্ট পেট্রোল পাম্প থেকে বেরিয়েছিলাম, এবার তখনই দাঁড়াবো আর বেরিয়ে চলে গেছিলাম। তাহলে কোনো ব্যাপার না, মানে ফ্লাইওভারের ওপর দিয়ে উঠে গেছিলাম, তারপরে দেখলাম কিছু করার নেই। আমাদের খাবার নেই না, আমরা ঘুম ঘুম পাচ্ছি। এটা খুঁজে পাওয়া গেছে, অ্যান্ড দেখে হালকা এগিয়ে গেছিলাম, দাঁড়িয়ে আবার রিভার্স করে এলাম। কফি ইজ মাচ নিডেড, ব্ল্যাক কফি স্পেসিফিক্যালি। শটস নেবো, এসপ্রেসো শটস। হিন্দি একটা নিল, আমি নিচ্ছি, ব্যাস। এটা হয়ে গেলে একদম ননস্টপ। এটা দরকার, আর 3টের সময় বেরিয়েছি না, লাগবে, মাচ নিডেড। এখানে অনেক শ্যুট হলো, খাওয়া হলো, অ্যান্ড ফাইনালি আমরা বেরোচ্ছি থাম্বনেল টাম্বনেল তোলার পর। আর এবার ডাইরেক্ট খাওয়া মানে কলকাতা। খাওয়া মানে ওরা বলে জানে, আমরা খেলাম হচ্ছে 2টো এসপ্রেসো শটস বাই দেবে, একটা না 2টো। একটা খাওয়ার পর মনে হলো আমাদের কাজে দেবে না, আর একটা দরকার। 2খানা খেয়ে নিয়েছি, এবার আবার ননস্টপ কলকাতা। এটা যদি আগে তো এটা ভাবে দাঁড়াতাম না, তাই না? ওটাই, এখানে নালে দাঁড়াতাম না। কারণ অ্যাকচুয়ালি কি অনেক জায়গাতে দেখতে পেয়েছি জিওর এই পেট্রোল পাম্পে এগুলো থাকে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে এগুলো খোলা ছিল না, বন্ধ ছিল। তো 100 কিলোমিটার পর এখন একটা পেলাম, তাই জন্য সব করে নিলাম, ডাইরেক্ট ননস্টপ হবে কলকাতা। চলো। আমি কিন্তু ভালো ব্যাগ প্যাক করতে পারছি। Yes. আপনাদের কারোর যদি ব্যাগ প্যাকের দরকার পড়ে, একটা ব্যাগ প্যাকে 5000 টাকা করে নিব মাত্র। তুই বাড়ি গিয়ে ব্যাগ প্যাক করে দিয়ে আসবি? হ্যাঁ। ওই দেখো, কফিটা সিস্টেমে যদি পড়ে যাই তাড়াতাড়ি, ব্যাস, তাহলে আর দেখতে হবে না। তো কফিটা খেয়ে নিয়েছি, ব্যাস, একদম এনার্জাইজড আমরা দুজনেই। কারণ যতই হোক একটা ভোর রাতে বেরোনো না, একটু বডি একটু টায়ার্ড লাগে একটা টাইমে, মানে নট প্রবলেমেটিক ওয়ালা টায়ার্ড, বাট টায়ার্ড ওয়ালা টায়ার্ড। তাই জন্যে কফি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ফাইনালি পাওয়া গেল, আর আমরা এমন একটা টাইমে বেরিয়েছিলাম যে আগে, আর এটা দেখলাম না কি বলতো, জিওর পেট্রোল পাম্প ছাড়া এগুলো পাওয়া যায় না, ঠিক আছে? আগে অনেক কটা জিও পেট্রোল পাম্প পেরিয়ে এসেছি, কিন্তু ওখানে ছিল না, মানে কি টাইমিং অনুযায়ী। আমরা 3টের দিকে বেরিয়েছি, তখন এগুলো কিছু খোলে না, কারণ ডিমান্ড নাই ভাই, লোকে এতটা খাই না এসব জিনিস। সব 70-80 টাকা দিয়ে কেউ কফি শস খাবে না, স্বাভাবিক। বাট ঠিক আছে, চলো একটু, মানে সকালটা যে হলো 7টা 7:30, তখন পেট্রোল পাম্পে এগুলো খুলেছে। আর এই দেখো গরু, এখানে গরুটা খুব সমস্যার জিনিস, একটা রাস্তার মাঝখানে কখনো সাইডে বসে থাকছে। তো এই রাস্তায় আমি আগের বারও বলেছি, এইবারও সেম জিনিস দেখছি, যে গরুর একটা ব্যাপার আছে এখানে, খুব সাবধানে যেতে হবে। স্পেসিফিক্যালি তুমি যখন বালেশ্বর ঢুকছো বা বেরোচ্ছো, ওই টাইমটাতে একটু গরুর ব্যাপারটা রাস্তার উপরে থাকবে, একটু সাবধানে আসবে। বাকি ঠিকই আছে বলতে গেলে। এখনও ঢালাই রাস্তাটা ঢুকিনি, বালেশ্বরটা পেরোলে ওই ঢালাই রাস্তাটা আসবো। এখন আমাকে মাঝখানে একবার হাওয়া ভরাতে হবে। এখানে আমি দেখলাম যে নাইট্রোজেন এয়ার দুটোই ছিল, কিন্তু বলছে লোক নেই। যাওয়ার দিনও ফিল করেছিলাম, যাওয়ার দিন হাওয়াটা ভরাইনি, তাই জন্য ঢোকার আগে কি হাওয়াটা প্রচুরই কমে গেছিলো। দিয়ে হ্যান্ডেলটা হালকা ব্রেক মারলে, মানে একটা ব্রেকে ফিডব্যাক দিচ্ছিলো কাট কাট করে, মানে বুঝতে পারছিলাম যে হাওয়াটা কমে গেছে। দিয়ে যখন নেক্সট দিন হাওয়া ভরাতে যাচ্ছি, গেস করো কত হাওয়া, মানে লোডেড গাড়ি আমার সামনে 28 ভরাই হাওয়া, আমি 20 নেমে গেছিলো। 20 কিছু করারও নাই, এতটা গরম ছিল সেদিন, ম্যাক্সিমাম গরম, একে গরম, তারপর লোডেড গাড়ি, আর এমনি হাওয়াটা মাঝখানে ভরানোটা দরকার। তো 28-এর জায়গায় 20। তো আমি ওটাই ভাবছি, এখন অব্দি ঠিক লাগছে, কোনো অসুবিধা নেই, কিন্তু হাওয়াটা মাঝখানে দেখি খড়গপুর ঢোকার আগে বা খড়গপুরে একটু হাওয়া ভরিয়ে নেবো। খড়গপুর আর মাত্র 60 কিলোমিটার, মানে আমরা প্রায় কলকাতা ঢুকছি। অ্যান্ড এই রাস্তাটা ভাই লিটারেলি একটা রানওয়ে, মানে প্লেন নেমে যেতে পারবে এই রাস্তাটার মধ্যে। খড়গপুর আর 30 কিলোমিটার, খাবারের ব্রেক, পেট্রোল পাম্প ব্রেক, খিদরাও পেয়ে গেছিলো। আর 150 কিলোমিটার বাড়ি, অলমোস্ট চলে এসছি আমরা। ভালো এলাম না একদম। 3টের সময় বেরোনো কাজে দিয়েছে, কখন গো? 3:30। এখন ডানকুনি 90 কিলোমিটার্স। আর আমরা কি করছি দেখবে, হেলমেট খুলছে, হেলমেট চাকরচি করছে, রেনাকে দেখো। আমরা ভাবলাম যে কলকাতা ঢুকতে গিয়ে সাঁতরাগাছিতে তো ট্রাফিক ডেফিনেটলি পাবো, তো এখানে দাঁড়িয়ে কিছু একটা পেটে ভারী খাবার খেয়ে নিই, কারণ লাঞ্চ টাইমটা ডেফিনেটলি ওভার হয়ে যাবে। আর আমরা অলমোস্ট ঢুকেই গেছি, তো কোনো, আর আমরা তো প্রপার কোনো ব্রেকফাস্ট করিনি, একটাই আলু পরোটা নিচ্ছি। লাইন চলে গেছে এখানে, এই জন্য ফ্যান অফ। লেটস ইট 94 রুপিসের আলু পরোটা। ও মাই গড, 90 টাকা দাম, কত হওয়া উচিত?
94 কত দাম, কত হওয়া উচিত? 60 হার্ডলি 50 একদম একদম সাইজ ইজ ভেরি ছোট বহুত ছোট। ঠিক আছে, যা পাই। ফাইনালি সাঁতরাগাছি ঢুকছি আমরা, বাঁ দিকে কলকাতা, চলে গেল সামনে দিল্লি, যেখানে একদম যাওয়ার প্রশ্নই হচ্ছে না। এখন গেলে ওখানে একদম পুরো আলু সেদ্ধ হয়ে যাবো। কলকাতাতেই যা গরম, দিল্লি গেলে আর দেখতে হবে না। এখন কলকাতা ঢোকার আগে মাঝখান থেকে পটাম করে একটু জ্যামও খেয়ে গেলাম, যেটা হয় আর কি। উইদাউট জ্যাম থাকলে হয়তো তখন বাড়ি ঢুকে যেতাম, বাট ঠিক আছে চলো, উই আর এন্টারিং কলকাতা। অ্যান্ড ভেতরে আমাদের জন্য কত সুন্দর সুন্দর জ্যাম ওয়েট করছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য, সেটাও দেখি। তোমাদেরকে দেখে বোর করবো না, যদি খুবই আমি বোর হয় তাহলে তোমাদেরকে বোর করবো। ঠিক আছে, চলো যাওয়া যাক। বাড়ি চলে এসেছি আমরা, এখন ঘড়িতে টাইম হচ্ছে 3:15। সাঁতরাগাছি ঢুকলাম আমরা 12:30 পৌনে 1টার দিকে। তারপরে বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের 2টো হলো, মানে এত ট্রাফিক যে কিছু বলার নেই। মাথা ব্যথা ঘুরিয়ে দিয়েছে, যা হয় আর কি কলকাতা ঢোকার পর। তারপর আস্তে আস্তে এলাম ট্রাফিক ঠেলে ঠেলে। আমরা বাড়ি এসে চাইনিজ অর্ডার দিয়ে দিয়েছিলাম, ফ্রেশন আপ হয়ে গেছি, এখন খাবো। কারণ অবভিয়াসলি আজকে রান্না বান্নার কোনো সিন নেই, খাবারটা দেখাচ্ছি। মানে আমাদের আর শরীর চলছে না, মানে কলকাতা ঢোকার পরে আমাদেরকে টায়ার্ড করে দিল একদম তাই মানে যা তা। আসার পর মনে হচ্ছে একই রোদ, তারপরে আর মানে শরীর চলছে না। ট্রাফিকটা এত কলকাতা ঢোকার পর মানে লিটারালি ড্রেন আউট করে দেয়, এটা প্রত্যেকবারের হয়। বাট ঠিক আছে, খাবার চলে এসছে, খাবারটাকে বেশি ওয়েট করাবো না, খেয়ে নি। দেখো বেসিক একটা খাবার অর্ডার দেওয়া হলো, লেটস ইট। ঘড়িতে টাইম হচ্ছে এখন 7টা, অ্যান্ড আমরা দুজন মানে পড়েছি অ্যান্ড ঘুমিয়ে গেছি, অ্যান্ড মারাত্মক লেভেলের ঘুম হয়েছে। ঠিক আছে, এত সুন্দর রিফ্রেশ লাগছে যে কিছু বলার নাই। এখন আমার বউ বানাচ্ছে হচ্ছে কফি, এখন ওকে দিচ্ছি কফি, আমি একটু পরে খাবো, কারণ এখন হবে গিফট বলছি, ট্যুরের পরের যে ব্যাপার স্যাপার সেটা কি বলতো, পোস্ট ট্যুর আনপ্যাকিং এখন চলবে। সেই জিনিসটা সেই জিনিসটা আমরা করব এখন, মেইনলি আমার বউই করবে, যেটা ওর ফেভারিট। আমার পছন্দের দুটো জিনিস পোস্ট ট্যুর রিচুয়ালস এর মধ্যে, সেটা হচ্ছে এক হচ্ছে এই আনপ্যাকিং, প্যাকিং যেমন করতে ভালোবাসি ওরকম আনপ্যাকিং। আর 2 নাম্বার হচ্ছে যেগুলো মানে জামা আলাদা করবো, সাদা জামা আলাদা, সাদা জিনিস আর আলাদা জিনিস সব কাচতে দেবো, পরিষ্কার হবে সব কিছু, এটা সেকেন্ড ভালো জিনিস। আর থার্ড ভালো জিনিস হচ্ছে হিসেব করতে বসবো যে কত টাকা খরচ হচ্ছে। এইসব জিনিসগুলো এখন কাজ চলবে। আর আমি টুক করে একটু যাবো বাইরে, কারণ আমি একটু বাইকের হাওয়াটা একটু চেক করাবো। তো সেই জিনিসটা, কারণ বাইরে রাস্তার মধ্যে অতটা ভালো সবসময় পাওয়া যায় না, বুঝতেই পারছো। তো সেই জিনিসটা করে নেবো, নিয়ে আমি চলে আসবো, দিয়ে আমি একটু হেল্প করবো, বাকিটাও এখন শুরু করুক। কিছুটা আমরা করে যাই, হয়েই যাবে, আশা করি ওর হয়েও যাবে। ঠিক আছে, কারণ এমন কোনো বেশি জিনিস নেই, আর যেটুকু আছে যেটুকু আমি যেহেতু গুছিয়েছি ওই জন্য আমার মনে হয় অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, ওর আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে। ও বলছিল আমাকে করে দেবে, আমি বললাম যে দরকারই নেই, কারণ আমি যেহেতু গুছিয়েছি ওই জন্য আমি প্রপারলি জানি কোথায় কি আছে। মায়াপুরের সময় যেমন পুরো ব্যাগটাই ও গুছিয়েছিল, আমি কিছু গোছাইনি। তো আমি বললাম যে এবার আমি গোছাই, কারণ আমারও শিখতে হবে। আমি ভালো এমনি প্যাকিং ভালোই করি, কিন্তু বাইকের ব্যাগ এর আগে করিনি, তো মোটামুটি এবার ভালোই হয়েছে, তাই তো? একদম সুন্দর হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর যেটা আমি ভাবছি তোমাকেও বলবো, সেটা হচ্ছে এইগুলোকে, এগুলোতে তো ধুলো পড়েছে জ্যাকেটগুলোতে, আমাদের ওই ভ্যাকিউম ক্লিনারটা দিয়ে ক্লিন করলে দিলে কেমন হয়? একদম ট্রাই করা যেতে পারে, তাই না? যে ধুলোগুলো যদি উঠে যায়, ট্রাই করে দেখতে পারি আমরা যে কেমন কাজ করছে। কারণ রাইডিং গিয়ার তো ধোয়া সম্ভব নয় না, একদমই না। রাইডিং গিয়ারস মিনিমাম 4-5টা রাইডের আগে নোংরা না হলে ধোয়ার কোনো মানে হচ্ছে না। যেমন আমি একবার ধুয়েছি এখন অবধি, আর তোমারটা এখন ধোয়া দরকারই নেই। না, আমার তো দরকারই নেই। আর আমি যেহেতু পিলিয়ান, আমার সামনের দিকটা নোংরাই হয়নি, আমার যেটা হয়েছে শুধু হাতের জায়গাগুলো, যেহেতু হাতটা বাইরে থাকে, বুকের জায়গাগুলো একদমই নোংরা হয়নি। কিন্তু ওর যেটা হয়েছে, তাই আমি ভাবছি একবার আমাদের ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে ট্রাই করে দেখা যেতে পারে, যে ধুলোগুলো উঠে যাচ্ছে। ভেরি নাইস, একদম। আমরা এসে এগুলোকে এখানটাতে রেখেছিলাম যাতে একটু শুকোয়, ফ্যানটা চালিয়ে ওপরে, তাহলে কি ম্যাক্সিমাম সোয়েটগুলো সব বেরিয়ে গেছে। আর এখানে লাগেজগুলোকে রেখেছি, সেগুলো এখন আনপ্যাক হবে। রেনকোট নিয়ে গেছিলাম, রেনকোটটা আমাদের একদমই লাগেনি, রাদার প্রচণ্ড রোদ পেয়েছি। বাট স্টিল আলটিমেটলি আমরা ওটা হাতের পাশ নিয়ে গেছিলাম, যদি কখনো বৃষ্টি পড়ে একটু প্রোটেকশন রাখা তো কোনো ভুল না। তো হচ্ছে ব্যাপার, ওটার জন্য হালকা ডেফিনেটলি একটু ভারী হয়েছিল, বাট ঠিক আছে, অসুবিধা নাই, এগুলো একটু রাখতেও হবে। এখন আমি একটু এনজয় করবো ব্ল্যাক কফি, মাচ নিডেড ব্ল্যাক কফি, যেই কফিটা আমরা 85 টাকা করে দিয়ে
সত্যি খেয়েছি তাই। 170 টাকা দিয়ে আমরা কফি খেয়েছি এক একজন করে, কারণ দুটো শর্টস খেয়েছিলাম এসপ্রেসোর। একদম। তো সেই মানে সেই খাওয়া, আর এখানে এসে আমাদের বাড়িতে অঢেল কফি, যত পারবে তত খাও, কিন্তু এই কফি খুঁজতেই আমরা কত, তবে কফিটা বিশাল ভালো কাজে দিয়েছে, মানে ভালো কাজে দিয়েছে ওইটা না ওটা, হলে আমি পেছনে seriously। লিটারালি এরকম করে ঢুলছি, আমি মানে ভাবছি না ঘুমানো তো যাবে না, কিন্তু কিছু করার নেই। না, ও ঘুমায়নি, কিচ্ছু কাজে তুই একদমই ঘুমোসনি, কিন্তু মানে ঘুমটা পেয়ে পাচ্ছিল যাচ্ছে। 100 বার। মনে হচ্ছে যেন ঘুমিয়ে যাবো, এরম একটা ব্যাপার। চায় আমাদের কাজ দেবে না, কারণ আমরা চা ফার্স্ট অফ অল আমরা খাইও খাই না। আর কোনো কাজও দেয়নি, চা একটা খেয়েছিলাম আমরা। এবার যাদের চায়ে কাজ দেয় তাদের চা ঘুম ভাঙায়, আমাদের সত্যিই হয়নি। বলছি এই জামাগুলো তো পরোনি, এগুলো না, extra এটা ছিল। লাগবে না। নিজের পায়ে নিজে কুড়োল মারা কাকে বলে? পকেট খুঁজছি যে কিছু পাবো কি পাবো না, কিন্তু আমি বলেছিলাম বারবার পকেটে যেন কিছু না থাকে, ঠিক করে খুঁজে ভালো করে রাখো, প্যাকিং করবো। পকেটে কিচ্ছু পাচ্ছি না, যদি কিছু পেতাম। ওই লাভ। সব টাকা আমার করে নেওয়া হয়েছে। মা মানে বলে দিয়েছিল আমাকে যে নববর্ষ হিসেবে ছোটখাটো কিছু একটা কিনে নিস দুজনের জন্য, তো আমি ভুলে গেছিলাম। এইটা তো তোমরা দেখেছো আমরা কিনেছিলাম, তো মাকে যখন বলেছিলাম আমরা এটা কিনেছি, মা বলছে তোদের যে বললাম নববর্ষের জন্য কিছু কিনবি না, বললাম যে ওটা তো ভুলে গেছি, কালকেই নববর্ষ। মাম আগে অলরেডি ওকে একটা বাড়িতে পরার প্যান্ট আর আমাকে একটা কুর্তি আর প্যান্ট দিয়েই দিয়েছিল, আর সাথে মাও এটা দিয়েছে, তো আমরা কালকে দুটোই পরে নেবো, একবার করে, একবার মামেরটা সকালে পরবো, আর ওর তো পেয়ার হয়ে যাবে, ওর এটার সাথে মায়ের দেওয়া হয়ে গেল, একটা মাম দিয়ে মামের দিয়েছে। দেওয়া হয়ে গেল, তো ভালো। ওর তো মাম তো প্যান্ট দিয়েছে, মা জামা প্যান্ট পরবে, হ্যাঁ। বাট আমি হচ্ছি বড় লোক, তাই আমি দুটো হয়ে গেছে আমার। একটা ওপরের না, মাম এই কুর্তিটা কিন্তু আমাদের দেখে পছন্দ হয়ে গেছিল একবার, খুব একদম। সুন্দর, আর কালারটা খুব ভাইব্রেন্ট। আমি নতুন সেলাই মেশিন নিয়েছি, দেখানো হয়েছিল, দেখানো হয়নি মনে হয়। আমি একটা ওটা ছোট- যাওয়ার আগের দিন আমরা হ্যাঁ। খুলে পুরো এক্সপেরিমেন্ট করেছি। একদম, মানে ছোট একটা সেলাই মেশিন ওই অ্যামাজন থেকে নিয়েছিলাম, যেটা আমরা দুজন মিলে যাওয়ার আগের দিন এত এক্সপেরিমেন্ট করেছি, কি করে চলে, কি করে করে দিয়ে, ওটা দিয়ে একটা শাড়ির যে পিকো হয়, পিকো তো করিনি, জাস্ট ওই মুড়িয়ে সেলাই করে নিয়ে গেছি, তো সেটা দিয়ে আমি এটা একটু টাইট করে নেব। কাজটা করে বাড়ি এলাম, এন্ড বাড়ি এসে আমি কি দেখছি, এই ব্যাগগুলো সব খালি করে দিয়েছি, ট্যাঙ্ক ব্যাগটা শুধু করিনি, কারণ ওখানে ওটা আমি খুলবো। জিনিসপত্র একদম, একদম। গুলো রয়েছে। এটা কালকে একটু আমরা এইটা ভ্যাকুয়াম কালকে করব। স্নানের আগে ওই ভ্যাকুয়াম ক্লিনিং করব, বাকি জামা কাপড় সব ওয়াশিং মেশিনে দেওয়া, সব ফাঁকা। ডান। দারুণ বাবা, দারুণ।